This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনে করিয়ে দিয়েছিলেন সে দেশেও সংখ্যালঘুরা বাস করে, তাদের উপর কোনো জোর করা হবে না, তারা খুশি মনে ধর্ম বদল করে নেবেন অথবা খুশি মনে মৃত্যুবরণ করে নেবেন। ওই যে হাসি হাসি পড়ব ফাঁসি, সেই পুরনো গানটা। প্রেক্ষাপট আলাদা ছিল, এখানে প্রেক্ষাপট আলাদা, কিন্তু বিষয়টা তো অনেকটা সেরকমই মনে হচ্ছে। খুশি মনেই ওরা বলে দেবেন এই মা আর মেয়ে তারা নিজেরা ঝুলে পড়েছেন। দেখুন, সীমান্তের এপারেও কিন্তু নিশ্চিন্তে বসে থাকার কোনো পরিস্থিতি নেই। বাংলাদেশে যে 5 লক্ষ বিহারি মুসলিম রয়েছেন, তাদের ব্যবহার করে নাকি নতুন জঙ্গি গোষ্ঠী তৈরি করতে উদ্যোগী হয়েছে আইএসআই, এরকম সন্দেহ তো দানা পাকছে। এবার এর সঙ্গে যোগ করুন জামাতের অত্যাচার। সেটা কি শুধু ওপারেই থাকবে? না, এই অত্যাচার, এই ধরনের আগ্রাসন, এগুলো বড় বিপজ্জনক জিনিস, জানেন তো। এগুলোকে চট করে কোথাও আটকে রাখা যায় না, ক্রমাগত ছড়িয়ে পড়তে চায়। তার জন্য ওই ভৌগোলিক ব্যবধান, সীমানা, এগুলো কিচ্ছু ভাবনা না। আজ মুর্শিদাবাদের নির্মল চরে রাজশাহীর মৌলবাদীরা এসে ভারতীয় চাষিদের ফসল নষ্টের চেষ্টা করেছে। কি দুঃসাহস ভাবুন তো! আমাদের ভূখণ্ডে এসে আমাদেরই চাষিদের চাষবাস, খেতি বাড়ি নষ্ট করার চেষ্টা। 2 ভারতীয় চাষি বাধা দিতে গেছিলেন, বেদম মার খেয়েছেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাদের ভর্তি করা হয়েছে। এই মুর্শিদাবাদেরই হরিহর পাড়ার থেকে আবার 2 জঙ্গি গ্রেফতার হয়েছে। তারা জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান, এর সঙ্গে ওই জাল পাসপোর্ট চক্রের সঙ্গেও জড়িত। তারপরে বুঝতে পারছেন, আমাদের অলক্ষ্যে আমাদেরই রাজ্যে জাল বিছিয়েছে ওই বাংলাদেশি সন্ত্রাসবাদীর থেকে মৌলবাদীরা। এই জন্যই কি ওই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী আশঙ্কা প্রকাশ করেছিলেন, এগুলো সব অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো তার আশঙ্কাকে আর অমূলক বলে উড়িয়ে দেওয়া যাবে না। ওপার থেকে জামাতের নেতাদের যে বক্তব্যগুলো সামনে আসছে, যেভাবে ইউনুসের উপদেষ্টা মাহফুজ আলম সোশ্যাল মিডিয়ায় অখণ্ড বাংলাদেশের মানচিত্র ভাইরাল করেছে, তা যদি সত্যি হয়, সেটাই যদি তাদের মনের মধ্যে বসে থেকে থাকে, তাহলে যে কোনো দিন হয়তো ওই মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশে নেওয়ার দাবি তুলতে শুরু করবে। এখন চাপে আছে, কিন্তু চাপ, বোধ, বুদ্ধি, এগুলো তো এক জায়গায়। আর মৌলবাদ কোথাও গিয়ে করায়ত্ত করার চেষ্টা, সেটা তো আরেকটা জায়গায়। এটা একটা প্রবৃত্তি, এড়ানো যায় না। এটা কার্যকর করতে নানা অছিলায় ওদিক থেকে এদিকে এসে অত্যাচার শুরু করা হবে না তো ভারতীয়দের ওপর। দেখুন, অনুপ্রবেশ করে জনবিন্যাস বদলে ফেলার আশঙ্কাও তো উড়িয়ে দেওয়া যায় না। এই অভিযোগও তো উঠেছে। খেয়াল করে দেখুন, বেশি দিন না, কয়েক মাস আগেই সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কি বলেছিলেন? তিনি বাংলাদেশি অনুপ্রবেশের কারণে সান্তাল পরগনা, মালদা, মুর্শিদাবাদ আর বিহারের কিছু জেলার জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলেছিলেন। এটা একটু ভেবে দেখুন তো, কোন কোন জায়গাগুলোকে নিয়ে নেবার কথা বলেছিল ওই বাংলাদেশিরা? মনে পড়ছে? বাংলা, বিহার, উড়িষ্যা, মালদা, মুর্শিদাবাদ, সান্তাল পরগনার বিহারের কিছু অংশকে নিয়ে সেই সময় নিশিকান্ত দুবে তাই কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলেছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই বলেছিলেন। আর তাকে সমর্থন জানিয়েছিলেন কারা? সুব্রত মৈত্র আর গৌরীশঙ্কর ঘোষ, 2 বিজেপি নেতা, বিধায়ক। সেজন্য আবার তাদের পাল্টা দাওয়াইয়ের কথা দিয়েছিলেন ওই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোজা সবটা দাওয়াই, খুব জটিল কিছু না, মেরে পা ভেঙে দেওয়া। দেখুন, সেই সময় হুমায়ুন কবিরের রাগের কারণ কি ছিল? তিনি অভিযোগ তুলেছিলেন বঙ্গভঙ্গের কথা বলছে ওই লোকগুলো। কিন্তু এখন অধীর চৌধুরী যে আশঙ্কা প্রকাশ করছেন, তারপর তো আর কেউ বঙ্গভঙ্গের অভিযোগ তুলছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেও তো
বেশ খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন। বোঝা যাচ্ছে এই গঙ্গাসাগর মেলা নিয়ে যেভাবে তিনি নিজের দুশ্চিন্তা প্রকাশ করে ফেলেছেন, বোঝা যাচ্ছে জাতীয় নিরাপত্তার ব্যাপারটা তার মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে। এখন ফের একবার নিশিকান্তের প্রস্তাবটা যদি খতিয়ে দেখা হয়, তখন আর কেউ বঙ্গভঙ্গের অভিযোগ তুলবেন কি? খুব বেশি জন অন্তত তুলবেন না। তার কারণ একটাই, ওই বললাম, সময়, পরিবেশ, পরিস্থিতি এগুলো আমূল बदले গেছে। मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এখানটাই সংখ্যালঘু, যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান, এখানে তারা সংখ্যালঘুরা সংখ্যাগুরু। আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অঙ্গ। এরা বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায়, সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। একটু আগেই আপনাদের ওই বাংলাদেশের পাকিস্তান প্রীতি নিয়ে কথা বলছিলাম, তখনই এক পাকিস্তানির কথা মনে পড়ল। ভদ্রলোকের নাম কি জানেন? জুলফিকার আলী ভুট্টো। চেনা চেনা তো? ঠিক। বাংলাদেশের এই যখন স্বাধীন হওয়ার সময়টা এসছিল, মানে 71 সাল স্বাধীন হওয়ার পর ওই ইয়াহিয়া খানকে সরিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। সেই জুলফিকার আলী ভুট্টোই সম্ভবত সখাত সলিল সম্পর্কে রাজনীতিকদের প্রথম সাবধান করেছিলেন এই উপমহাদেশে। ভুট্টো কি বলেছিলেন? আজ পর্যন্ত জনতাকে যারা বিশ্বাস করেছে তারা হচ্ছে সব থেকে বড় মূর্খ। জনতা কখনো কাউকে ক্ষমা করে না, আমাকেও করেনি। দেখুন, এটা ওই আইএস জোহরের নাটকের একদম শেষে লেখা আছে। আইএস জোহর পুরো নাম কি? ইন্দার সেন জোহর। আর তার লেখা নাটকটার নাম দ্য জুলফি মাই ফ্রেন্ড। জুলফি অর্থাৎ জুলফিকার আলী ভুট্টো ছিলেন আইএস জোহরের বন্ধু। দুজন একসঙ্গে হার্ভার্ডে পড়াশোনা করেছিলেন। জুলফিকারের কথাটা ফিরহাদ হাকিম কখনো শুনেছেন কিনা জানি না, না শুনে থাকলেও চেনা চেনা তো লাগতেই পারে, কারণ তিনি তো বারবার জনতাকে বিশ্বাস করছেন আর বারবার ঠকছেন। তার জন্যই তো এখন মনে হতে পারে যে জুলফিকার আলী ভুট্টো এই কথাটা বলেছিলেন। ফিরহাদ হাকিম কীভাবে জনতাকে বিশ্বাস করছেন একবার একটু খেয়াল করে দেখুন। এই তো বছর দেড়েক আগে কি বলেছিলেন? বলেছিলেন তিনি নাকি এমন একটা দিনের অপেক্ষায় রয়েছেন যেদিন এই রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবে। তারপরে সেদিন এই জাস্ট কদিন আগে দক্ষিণ কলকাতায় সংখ্যালঘুদের এক অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন কি থেকে কি হলে আর কি মানে ব্যাখ্যা করে দিয়েছিলেন যে সংখ্যালঘুরা এদেশের সংখ্যাগুরু হয়ে যাবে। এবার যা বলেছেন সেটাই সবাই শুনেছে, কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি, পরিষ্কার ঝরঝরে ভাষায় বলেছেন। অথচ প্রথমে ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আর তারপর ফিরহাদ হাকিম নিজে বললেন তিনি যা বলতে চেয়েছেন সেটা নাকি সবাই বোঝেনি। এই একই কথা তো তিনি বছর দেড়েক আগেও বলেছিলেন, অর্থাৎ বছর দেড়েক আগে জনতাকে তিনি বিশ্বাস করেছিলেন। ফিরহাদ হাকিম ঠকেছিলেন, কারণ জনতা বোঝেনি, তাই জন্য তাকে বলতে হচ্ছিল যে মানুষ ভুল বুঝেছে। এবারও তিনি জনতাকে বিশ্বাস করেছিলেন, ধরেছিলেন তিনি যেটা বললেন সেটা জনতা বুঝবে। এবারও নিশ্চয়ই তার মনে হচ্ছে তিনি ঠকেছেন, মানুষ বোঝেনি, সেই জন্যই তো তাকে বলতে হলো যে তার বক্তব্যটা ঠিক বুঝতে পারেনি। প্রশ্ন তো একটাই, জানেন তো, মানুষ বারবার ভুল বুঝছে এটা বুঝতে পেরেও ফিরহাদ হাকিম কথাগুলো বলছেন কেন? গর্তে পড়তে হবে যখন জানেনি, তখন গর্তটা যে পুরমন্ত্রী কেন খুঁড়ছেন সেটাই বুঝে উঠতে পারছি না। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को
माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমিউনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে। কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে। কিন্তু মোহন ভগত সাহেব যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে, তখন সে কমিউনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমিউনাল ভাবে মানুষকে বিভ্রান্ত, আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আচ্ছা, একটা পুরনো কথা আছে না, নেড়া কবার বেলতলায় যায়। দেখুন, ফিরহাদ হাকিম কি আরেকবার মানুষকে বিশ্বাস করে ফেললেন? মানে বললেন তো মানুষের জন্যই, এই বিশ্বাস থেকে নিশ্চয়ই বললেন যে তিনি যেটা বললেন সেটা মানুষ বিশ্বাস করবেন। আজ তো ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের কর্মসূচি ছিল, সেই সভায় ফিরহাদ হাকিমকে আত্মপক্ষ সমর্থন করতে হতে দেখা গেল। এবার ফিরহাদ হাকিমের কথা থেকে দুটো জিনিস তো পরিষ্কার। দেখুন, এটার মধ্যে কোনো রাগডা গুড়গুড় নেই, অন্তত আমরা যা বুঝছি। এবারও ভুল বুঝলাম কিনা, আরেকবার ফিরহাদ হাকিম ঠকলেন কিনা সেটা আমরা জানি না। কি বোঝা গেল? এক, অমিত মালব্যর মতো বিজেপি নেতারা ইচ্ছে করে তার কথার ভুল মানে বের করছে, আর দুই, সেই ভুল অর্থ মানুষ বিশ্বাস করছে। প্রশ্ন হচ্ছে একটাই, জানেন তো, পুরোটাই যদি অমিত মালব্যদের চক্রান্ত হয়, তাহলে সেই চক্রান্তের ফাঁদে তৃণমূল কংগ্রেস পা দিল কেন? ফিরহাদ হাকিমের নিজের দল কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলতে গেল যে তিনি যা বলছেন সেটা তার ব্যক্তিগত মতামত, তার সাথে দলের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতে কোনো নেতা এরকম কথা বললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এটাও তো লেখা হয়েছে। এবার যদি কথার মধ্যে কোনো ভুলই না থাকে, তাহলে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গই বা এলো কেন, আর দলের দূরত্ব তৈরির চেষ্টাই বা হলো কেন? এটাই একটু গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজন আছে, জানেন তো। দেখুন, সংখ্যালঘু হিন্দুদের ওপর যখন বাংলাদেশে হামলা শুরু হলো, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলে চলেছেন খেয়াল করুন তো একবার। আজকেও তো প্রথমে ওই অ্যালেন পার্ক আর তারপরে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রি ক্রিসমাস অনুষ্ঠানে তিনি তো কথা বলেছেন। কি বলেছেন? একটাই তো কথা, ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটা বলে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রথমত তিনি বাংলাদেশের হিন্দুদের আমাদের লোক বলেছেন, আর আজ তিনি বলেছেন সব ধর্মের সব অনুষ্ঠানে একই রকম নিষ্ঠার সঙ্গে তিনি হাজির থাকেন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ধর্মকে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকেই বলেছেন আমি তোমাদের লোক। এবার তিনি যে পোস্টে রয়েছেন, তিনি যে দায়িত্ব পালন করছেন, জননেত্রী হওয়ার যে দায়িত্ব তার উপর রয়েছে, সেই জায়গার থেকে তার এই বক্তব্য কিন্তু মানুষ বুঝতে ভুল করছে না। কিন্তু বারবার ফিরহাদ হাকিমের বক্তব্যগুলো বুঝতেই ভুল হয়ে যাচ্ছে কেন বলুন তো? আমরা সব ধর্ম বর্ণকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানি। আরে আমাদের দেশে যদি কেউ বলে একটাই মত একটাই পথ, হয় না। রামকৃষ্ণ পরমহংসদেব যা করে গেছেন, জেসাস ক্রাইস্ট তাই করে গেছেন, সমস্ত বিবেকানন্দ থেকে শুরু করে সবাই এক কথাই বলে গেছেন, সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায় না। দেখুন, একটা স্পর্শকাতর সময় যখন বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এপারেও অশান্তি ছড়ানোর আশঙ্কা ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়ে বোঝাচ্ছেন যে ওপারের মৌলবাদীরা যত চেষ্টাই করুক সেটা পণ্ডশ্রম হবে, কারণ এ রাজ্যে তিনি শান্তি আর সম্প্রীতি কিছুতেই নষ্ট করতে দেবেন না। এটা কিন্তু অত্যন্ত কড়া অবস্থান, আর এই অবস্থানটা যে শুধু তার মুখের কথা নয়, সেটা তিনি তো কাজের মাধ্যমেও বুঝিয়ে দিচ্ছেন। ইনফ্যাক্ট ওই ফিরহাদ হাকিমের বক্তব্যের পর তৃণমূলের যে টুইট, মানে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য পেশ করেছিল তৃণমূল কংগ্রেস, নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছিল, তাতেও তো পরিষ্কার তিনি কড়াভাবে ওই একই মতের ওপর দাঁড়িয়ে রয়েছেন।
কিন্তু এই যে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে এ রাজ্যে, জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির চক্রের হদিশ পাওয়া যাচ্ছে, সেটাও তো আবার একটা অন্য কথা বলছে। সেটাও তো বুঝিয়ে দিচ্ছে যে এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বা শান্তি সবই নষ্ট করার জন্য একটা নেটওয়ার্ক তলায় তলায় ছড়িয়ে পড়েছে, অসৎ উদ্দেশ্যে ছড়িয়েছে, যে নেটওয়ার্কের এক এবং একমাত্র উদ্দেশ্য এ রাজ্যের ক্ষতি করা, এ রাজ্যের মানুষের ক্ষতি করা, এ দেশের ক্ষতি করা। সেজন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অধীর চৌধুরীর মতো পোর খাওয়া রাজনীতিকরা এতটা সতর্ক। কখনো কখনো তারা আশঙ্কা পর্যন্ত প্রকাশ করে ফেলছেন, একদম পরিষ্কার জনসমক্ষে আশঙ্কা প্রকাশ করছেন যে মৌলবাদীরা পরিস্থিতির সুযোগ নিতে পারে। এরপরেও কি তাদের ভয়টাকে অমূলক বলা যাবে? পরিস্থিতি তো বোঝাচ্ছে ভয়ের যথেষ্ট কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন হিন্দু হিন্দু করছেন, তখন এ রাজ্যের 30% সংখ্যালঘুকে বার্তা দিতে গিয়ে ফিরহাদ হাকিম কি রাজ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেললেন, যেটা আত্মপক্ষ সমর্থন করেও তিনি সামাল দিতে পারছেন না। তাহলে কি দাঁড়ালো? ফিরহাদ হাকিম নিজে গর্ত খুঁড়েছিলেন, নাকি হিন্দু হিন্দু করে তৃণমূলী গর্তটা খুঁড়েছিল, যেটা খেয়াল না করে কেউ একজন গর্তে পড়েছেন? এবার সেটা তৃণমূল পড়েছে না ফিরহাদ পড়েছেন একা, সেটা জানি না। কিন্তু যখন টনক নড়েছে, তখন পুরমন্ত্রী এবং তার দল দুয়ে মিলেই কিন্তু গর্ত ভরাট করতে উদ্যোগী হচ্ছে, বলা ভালো বাধ্য হচ্ছে। তিনি কতবার ক্লারিফিকেশান দেবেন? তিনি মেটিয়াবুরুজে কেন নিয়ে গিয়ে বাইরের লোককে বলেন এটা মিনি পাকিস্তান? এর আগেও যেটা বলেছেন, একজন মৌলানা বা জামাতের লোকের যে ভাষায় কথা বলে উনি ভাষায় বারবার বলেন কেন? বারবার কন্ট্রোভার্সি হয় কেন? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ক্লারিফিকেশান দিলে লোক বুঝে যাবে তা নয়। ঝুলির থেকে যখন বিড়াল বেরিয়ে যায় তখন চিৎকার চেঁচে যাবে। এটা কিন্তু ঠিক না, জানেন তো। ফিরহাদ হাকিম বারবার ক্লারিফিকেশন দিচ্ছেন, বারবার বোঝাচ্ছেন। এর আগে তো দুঃখ প্রকাশ পর্যন্ত করেছিলেন তার বক্তব্য নিয়ে, কিন্তু কিছুতেই তার কথাতে দিলীপ ঘোষ সন্তুষ্ট হতে পারছেন না। নিহাত বিরোধী দলে আছেন বলে এরকম করতে হবে, কিন্তু দেখুন দিলীপ ঘোষ সন্তুষ্ট হলেন কি হলেন না, তাতে ফিরহাদ হাকিমের কিচ্ছু আসে যায় না। তার একমাত্র লক্ষ্য, সেটা মনে হয় তিনি সফল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার ওই যা ব্যাখ্যা তাতে সন্তুষ্ট হয়েছেন। গতকাল সংখ্যালঘু দিবসের অনুষ্ঠান ছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন ফিরহাদ হাকিম, কিন্তু যাননি। আজ কলকাতায় বড়দিনের উৎসবের সূচনা, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। সবাই মিলে সংশয় ছিলেন যে ফিরহাদ হাকিম যাবেন কি যাবেন না, কিন্তু দেখা গেল ফিরহাদ হাকিম শুধু যে উপস্থিত রয়েছেন তা নয়, একদম মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে, অর্থাৎ দল বা দলনেত্রীর সঙ্গে তার দূরত্ব কোনো রকম তৈরি হয়নি। এটা তো খুব পরিষ্কার। এগুলো কিন্তু রাজনীতিতে ভীষণ ইম্পর্টেন্ট। কে কোথায় বসছেন, কার থেকে কতটা দূরে বসছেন, কে কার দিকে তাকিয়ে হাসলেন, কে কাউকে দেখলেন না, কথা বললেন না, এগুলো সব কিছু রাজনীতিতে প্রবল ইঙ্গিত ভাই। এগুলোকে কিন্তু খেয়াল রাখতে হয়, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। দেখুন একটা বিষয় বোঝা যাচ্ছে, জানেন তো, এই যে দূরত্বটা নেই এটা বোঝা যাচ্ছে। আর এর কারণ কি? হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্টের পর ফিরহাদ হাকিম নিজের ভুল বুঝতে পেরেছেন আর দলের অন্দরে তিনি সেই ভুল স্বীকার করেছেন, আর নয়তো তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তাদের প্রথমে দেওয়া বিবৃতি আর তারপর ফিরহাদ হাকিমের আজকের যে কথা, অর্থাৎ একটা ব্যাখ্যা দেওয়া, তাতেই স্লেটটা পরিষ্কার করা গেছে। গর্ত যেই খুঁড়ুক সেটা বুঝিয়ে ফেলা গেছে, এইটাই হচ্ছে আলটিমেট কথা। কিন্তু গর্ত যদি বোঝানো না যায় তাহলে কি হয়? ওই শখাত সলিল। আর শখাত সলিল যে কতটা মারাত্মক হতে পারে সেটা কিছুদিন আগে টের পেয়েছিল নিউজিল্যান্ডের পার্লামেন্ট। আদিবাসী চুক্তি বিল নিয়ে পাশ নিয়ে নিউজিল্যান্ডের সংসদে আলোচনা চলছিল। এবার বিল রুখতে অভিনব কায়দায় প্রতিবাদ করেছিলেন সে দেশের কনিষ্ঠতম সাংসদ। এই সাংসদের নাম জানেন? পাতি মাউরি। তিনি মাউরি সম্প্রদায়ের লোক। আর যে গান আর যে নাচের ভঙ্গিতে এই প্রতিবাদটা দেখলেন তো কীরকম একটা উগ্র ভঙ্গি। এটা মাউরো উপজাতির হাক্কা, এর মাধ্যমে যুদ্ধ ঘোষণা করা যায়। এই হাক্কাটার মাধ্যমেই কিন্তু তারা যুদ্ধ ঘোষণা করলেন। ওই যে শুরুর যে কথাগুলো বলছিলেন, কতটা বিষয়ের মধ্যে লুকিয়ে থাকে, কতটা আবেগ, কতটা মানে কি বলবো, নিজেদের
বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য কতটা তাগিদ একটা প্রতিবাদের মধ্যে লুকিয়ে থাকে, এবং এই প্রতিবাদটা বিশ্বজুড়ে পার্লামেন্টে যে সমস্ত প্রতিবাদ হয়েছে তার মধ্যে অন্যতম।